আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, একদিন পরে আমি আপনাদের সাথে সামনে এসে আবার লাইভে কথা বলছি। হোপফুলি আপনি আপনার পরিবার সবাই মিলে আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আমিও তাই আশা করছি। আজকে আমি ইম্পর্টেন্ট অথবা আপনারা ধরে নিতে পারেন ক্যাজুয়াল দুইটা বিষয় আমি একটু টাচ করব। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ উঠে এসছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কে বোদ্ধা টক শোতে যারা আলাপ আলোচনা করে তাদের সবার একটা অভিযোগ ইদানিং চলে এসছে। সে অভিযোগটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে সময় দিচ্ছেন না, এমনকি সশস্ত্র বাহিনীকেও উনি সময় দিচ্ছেন না। এটা নিয়ে আমি একটু কথা বলবো। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, ইদানিং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের এমনই একটা অবস্থা দাঁড়িয়েছে, অবস্থাটা যেন এমন সকলের দাবি দাওয়া পূরণের জন্যই মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মেইন কাজটাই হলো দাবি দেওয়া। এখন এত দাবি দেওয়া কোথায় ছিল, রাস্তায় বিপ্লব কোথায় ছিল? এখন দুই দিন পরে মানে দাবি দেওয়া কোন পর্যায়ে গিয়ে ঠিক আছে? হরিজন সম্প্রদায় ঝাড়ু মিছিল নিয়ে এখন টয়লেটের পাশে দাঁড়ায় বলবে ডক্টর ইউনূসের দিক নির্দেশনা দরকার। গণ অধিকার পরিষদের কোথাকার কোন আম গাছ না তাল গাছ না বাল গাছ, এরাও গিয়া বলে কথায় কথায় প্রেস কনফারেন্স করব, প্রেস ক্লাবে যাব, দাবি দেওয়া। এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তিন, ইসরায়েল এবং ইরান তাদের যুদ্ধে বিরতি হয়েছে, তারা বলেছে একেবারেই যুদ্ধবিরতি। আসলে কি যুদ্ধবিরতি হয়েছে? এটা নিয়ে আমি একটু কথা বলবো। লাস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। নিউ ইয়র্কের হিস্ট্রিতে, সিটি অফ নিউ ইয়র্কের হিস্ট্রিতে এই প্রথম একজন মুসলমান ডেমোক্রেটিক পার্টির নমিনি হয়েছে। যে নমিনি হয়েছে তার নাম জোহরান মামদানি। আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি যে আমেরিকান হিস্ট্রিতে, নিউ ইয়র্ক সিটির হিস্ট্রিতে এই প্রথম একজন মুসলমান যিনি ডেমোক্রেটিক পার্টি নমিনি হয়েছেন মেয়রাল পজিশনের জন্য। আজকের আমার এই আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর মুজিব রহমান মজুমদার এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আসুন আমরা সময় অপেক্ষা না করে আলোচনা। এজ এ প্রধান নির্বাহী হিসেবে উনি বসবেন। উনি যদি মনে করেন না এটা আমার উমুক লোক এটা টেক কেয়ার করতে পারবে, ওনার তো আরো লোক আছে, উপদেষ্টা আছে সব। ওনার তো দায়িত্ব এটা না যে বাংলাদেশে 100টা রাজনৈতিক দল আছে, 50টা ডেলি করে বসতে হবে, তাহলে উনি কাজ করবে কি? তো উনি ডেলিগেট করবেন জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু এটা কোনো অর্থ হয় না যে কেউ বলতে পারে এখন আমি ইউনূস সাহেবের সাথে দেখা করতে চাই, এখন আমার সাথে না দেখা করলে আমি রাগ করবো? আমি তো চাই ওনার সাথে দেখা করতে। বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার সাথে দেখা করতে চায়। তো এইটা আমার মনে হয় এই যে আমাদের রাজনৈতিক দলগুলো যে অত্যন্ত অপরিপক্ক এবং সেলফ সেন্টার সেলফিশ রাজনীতিবিদ, তাদের নিজস্ব স্বার্থ ছাড়া তারা আর তার বাইরে চিন্তা করতে পারে না। এই জন্যই তারা নানা জায়গায় এই কমপ্লেনগুলো করতেছে এবং আনফর্চুনেটলি কিছু কিছু আপনার মিডিয়া তো এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, উইচ ইজ আমার কাছে মনে হয় যারা এগুলো বলে সোকল আমাদের এলিট ইন্টেলেকচুয়াল, তাদেরও ওই যোগ্যতা হয় নাই বা ওই ম্যাচুরিটি হয় নাই যে কোন জিনিস বলা যায় কোন জিনিস বলা যায় না। হ্যাঁ, একটা প্রধান নির্বাহী যে প্রাইম মিনিস্টার, তার সাথে আপনি চাইলেন দেখা করবেন, তার কি আর কোনো কাজ নাই? তার নির্বাহী কোনো কাজ নাই? এটা অ্যাসেস করে তারা যদি ওনাকে জানায় যে এই জিনিসটা আমার হাতের বাইরে, ধরেন আমি ধরেন স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে আছি, আমাকে উনি বলবেন এটা দেখেন, আমি যদি মনে করি যে স্যার এটা আমার পক্ষে সম্ভব, এটা আপনাকে অ্যাড্রেস করতে হবে, আমি যদি তখন মনে করি তখন আমি এটা রেফার করবো। কিন্তু আমি যদি মনে না করি, তাহলে এইখানে আমি মনে করি না যে কারো এখানে গোসা করার কিছু আছে। যারা গোসা করতেছে এগুলো নিয়ে, তাদের মনে হয় এইটুক বুদ্ধি বিবেচনা বা বুঝারও ক্ষমতা হয় নাই যে একটা দেশের প্রধান নির্বাহী পার্সনের কাজ কি এবং ডে টু ডে সে কী কাজ করে
এবং তার কি সময় এবং তার সময় অপচয় করার মতো সময় আছে কিনা সেটা কোশ্চেন করতে হবে। ডক্টর মুজিব, আমি একটা আপনার কথার সাথে সম্পূরক একটা আলোচনায় যদি আমি কোশ্চেন যদি করি, সেটা হচ্ছে এমন অনেক লোক আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উপদেষ্টা হন নাই তখনও এসব লোকগুলোর কোনো যোগ্যতা ছিল না ডক্টর ইউনূসের 10,000 গজের মধ্যে তারা যায়। এখন তারা গণ অধিকার পরিষদ নামের একটা ফিরিঙ্গি বানাইছে, তারপরে স্বদেশ পার্টি নামে আরেকটা ঘিরিঙ্গি বানাইছে। এ ধরনের রাজনৈতিক দলের কোনো অভাব নাই যারা এখন বলে আমি একটা রাজনৈতিক দলের প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আমাকে সময় দিচ্ছেন না। ফর এক্সাম্পল, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে উনি এই পদাধিকার বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উনি হেড, কিন্তু উনার একজন প্রতিরক্ষা উপদেষ্টা আছে ডক্টর খলিলুর রহমান। এখন ওয়াকার বা নৌবাহিনীর প্রধান বা বিমান বাহিনীর প্রধান বা কেউ যদি বলে সরকার প্রধানের সাথে আমার দেখা করতে হবে, বাই প্রোটোকল ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে দেখা করবে কেন? তার তো প্রতিরক্ষা উপদেষ্টা একজন আছে, তারা তো চেইন অফ কমান্ডার জেনারেল ওয়াকারের যমুনায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসে বকবক করার তো কোনো অপশন নাই। তো এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এই গণ অধিকার পরিষদ আবার কি যেন আম জনতা পার্টি না সালা পার্টি না মেথড পার্টি, ওখানে আবার 2-4 জন নেতাও আছে। 2 দিন পর পর আম বেচে, মিষ্টি বেচে, রসগোল্লা বেচে, আবার মধু বেচে, বেচা কয় ইউনূস আমার লগে দেখা করে না কেন? আমারে বলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই লোকগুলোকে উনি যখন প্রধান উপদেষ্টা হয় না তখনও তো এইসব লোকজনের যোগ্যতা ছিল না ইউনূসের কাছে যাওয়ার। এখন হঠাৎ করে তাদের সবার সাথে দেখা করলে উনি কি এই পথটায় বসেছে এদের সাথে দেখা করার জন্য নাকি দেশটাকে সংস্কার করার জন্য? শুনেন, আমি অ্যাজ এ নাগরিক হিসেবে বলবো, আমি যদি দেখি ইউনূস সাহেব এমন কারোর সাথে দেখা করতেছে এবং ওনার সময় অপচয় করতেছে, সে যেই হোক, সে আর্মির প্রধান হোক, নৌবাহিনীর প্রধান হোক বা একটা দলের প্রধান হোক, আমার কাছে যদি অ্যাজ এ জনগণ যদি মনে হয় উনি বারবার এদের সাথে মিটিং করে ফর নো রিজন সময় করতেছে, আমি তো অবজেকশন দিব যে ইউনূস সাহেব আপনি কি আর খেয়ে কাম নাই, আপনার লোক আছে, আপনার আন্ডারের লোক আছে, তাদের সাথে দেখা করতে বলেন। আপনি যদি মনে করেন যে তাদের ইম্পর্টেন্স, তারা আপনার লোক আপনাকে বলবে যে এর সাথে দেখা করা জরুরি। কিন্তু আমি যদি দেখি অ্যাজ এ নাগরিক হিসাবে যে উনি বারবারই শুধু কিছুদিন পরে রাজনৈতিক দলগুলোর সাথে মিট করে, এরা বাইরে একটা কথা বলে, ভিতরে যে আরেকটা কথা বলে, তাদের সাথে সময় করতেছে, আমার কাছে মনে হবে যে আমরা যে জনগণ যে ওনাকে যে দায়িত্ব দিচ্ছি এবং যেটার জন্য আমরা ওনাকে হোয়াট এভার উই গিভিং, ওয়েদার হি ইজ ইউটিলাইজিং, তার সময়টাকে সে সঠিকভাবে ইউজ করতেছে কিনা। তো এখন এজ এ নাগরিক আমি ওনাকে বলবো, এটা হলো আমার রিকোয়েস্ট এজ এ নাগরিক, বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে, যে আপনি আপনার সময় অপচয় করবেন না, এমন কারোর সাথে দেখা করার আপনার প্রয়োজন নাই যেখানে যেটা কোনো আউটকাম নাই। আর যেহেতু আপনার আন্ডারে আপনার যথেষ্ট পরিমাণ লোকজন আসছে, আর তারপর যদি আপনি মনে করেন এনাফ নাই, আরও লোক নেন, কিন্তু এদেরকে দেখা করার জন্য আপনি জায়গা ঠিক করে দেন, তারা তাদের ইয়ে নিয়ে রিটার্ন দেখ বা যেভাবে দেখ, আপনার কাছে জিনিসগুলো যদি মনে হয় আপনার কাছে উত্থাপন করার মতো কিছু, তারা আপনার লোকরা আপনার কাছে উত্থাপন করবে। তখন আপনি যদি বিবেচনায় মনে করেন যে এটা রাষ্ট্রীয় ব্যাপারে, আমাদের রাষ্ট্রের জন্য আপনার ওদের সাথে দেখা করা দরকার, দেন অনলি ইউ শুড সি দেম। আদারওয়াইজ আমি মনে করি ইউনূস সাহেবের এদের কারোর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। এবং এই যে অপ্রয়োজনীয় দেখা করা, আমি এদের জনগণ এটা প্রোটেস্ট করি যে আই ওয়ান্ট টু সি হিম, নট টু সি দোজ পিপল ফর নো রিজন। ওকে ডক্টর মুজিব, আপনাকে খুব ইম্পর্টেন্ট, আপনাকে একটু স্মৃতি রোমন্থনের কথা বলবো। আমাকে কোনো একটা সময় একজন মেজর জেনারেল, ভদ্রলোকের নাম ছিল মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী, টিকিউএ তে বোধহয় হয় তকমায়ে কায়েদে আজম। আচ্ছা, উনি আমাকে বলেছিলেন 1979 সাল থেকে 81 এর মধ্যে এরশাদ সাহেবের সাথে, এরশাদ সাহেব তখন সেনা প্রধান, উনি জিয়াউর রহমানের সাথে 2 মাসে একবার দেখা করার সুযোগ পাইছে আর 4-5 বার ফোনে কথা বলার সুযোগ পাইছে। এবং এরশাদ সাহেব যখন দাবি মানে আবেদন করেছে যে প্রেসিডেন্টের সাথে আমি দেখা করতে চাই, এরশাদ সাহেব সাদেককে বলছে তুমি ওরে জিজ্ঞাসা করো কি সাবজেক্টটা কি, আমারে জানাও, আমার পরে নোট দিও। এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন জিয়াউর রহমান সাহেব? এইটাই নিয়ম যে দিস ইজ হাউ ইটস সাপোজ টু ওয়ার্ক, তাই না?
আপনার লোক আছে, আপনার আন্ডারে সাদেক, জেনারেল সাদেক ছিলেন জিয়া রহমানের আন্ডারে একটা বিশেষ ইয়েতে ছিলেন উনি, আমার মনে হয় at that time he was what? উনি এমএসপি ছিলেন। MSP, হ্যাঁ। সুতরাং হোয়াট এভার ইট ইজ, ইউ হ্যাভ টু কাম থ্রু দ্য প্রপার ওয়ে। এখানে তো খাজুরি করার জন্য যাবেন না আপনি, হ্যাঁ। প্রেসিডেন্ট ডাজন্ট হ্যাভ এ টাইম টু হ্যাভ এ খাজুরি, তাই না? তো আপনার রাষ্ট্রীয় ইম্পর্টেন্ট কোনো জিনিস হলে দের ইজ এ সিস্টেম, দের ইজ এ প্রসেস। এখন ধরেন আমি যদি আমার এই অফিসের সিওর সাথে দেখা করতে চাই, আমি তো যেই যে বলতে পারবো না আমি সিওর সাথে দেখা করতে চাই, তাই না? আমাকে একটা প্রসেসের মধ্যে যেতে হবে। আমাকে সেক্রেটারি জিজ্ঞেস করবে কি জন্য আমি দেখা করতে চাই, সে তখন তাকে জানাবে। সে যদি মনে করে তার সময় আসছে আমার সাথে দেখা করবে, তার সময় না থাকে দেখা করবে। সে যদি মনে করে ইটস নট ইম্পর্টেন্ট, সে আমাকে বলতে পারে তুমি গো অ্যান্ড সি সামবডি এলস। তো এইটা যে কোনো অর্গানাইজেশন। আর রাষ্ট্রের ব্যাপারে ইউনূস সাহেব যে পজিশনে আছেন, আমি মনে করি আবার আমি পরিষ্কারভাবে বলতে চাই, ডাজন্ট ম্যাটার হু ইট ইজ, এটা যদি রাষ্ট্রীয় কোনো জরুরি কারণ না হয়, ইউনূস সাহেবের ওই সময় নাই এবং আমরা ইউনূস সাহেবকে ওই দায়িত্ব দিই নাই যে উনি ওনার সময়, রাষ্ট্রীয় সময় অযথা ব্যয় করবেন টু সি অল দিস ক্লাউনস। ওকে, ওই ক্লাউনদেরকে স্যাটিসফাই করার জন্য, তাদের ছবি পত্রিকা আসার জন্য, তাদের সম্বন্ধে লেখার জন্য যে আমি ইউনূস সাহেবের সাথে 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 2 মিনিট কথা বলছি, ওইটা আমাদের সময় নাই। আমি মুজিব ভাই, আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপির র্যাঙ্কিং মেম্বার হিসাবে বেগম জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বার 2 বার 3 বার ফোন করতে পারে, কথা বলতে পারে। তারেক রহমান 1 বার 2 বার 3 বার কথা বলতে পারে, কজ দে আর দ্য মেইন ডিসিশন মেকার। এখন র্যাঙ্কিং এ সালাউদ্দিনের কোনো খানা নাই। এই সালাউদ্দিন নামাজের কাপড় নিয়ে এখন যমুনার সামনে নামাজ পড়া শুরু করছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি সালাউদ্দিনের অ্যাক্টিভিটিসে মনে হয় আমার কাছে, আমি ওর যে কথাবার্তা, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, ওর যে অ্যাটিটিউড, আমি সিন্স হি কেম ব্যাক ফ্রম ইন্ডিয়ান ঘর থেকে যা ফিরে আসার পর থেকে আমি তা দেখতেছি। আমি দুঃখজনক আমি বলবো, কারণ আপনি জানেন আমি সত্য কথা বলি, স্ট্রেট কথা বলি। আমার কাছে মনে হয় সালাউদ্দিন থিংকস দ্যাট he because he has a backing of India, he thinks that he is more than Yunus Saib, এবং he feels the attitude he has, who is Tarek, who is Begum Zia, I am all in all. That's the kind of body language he has, and I really hate that. ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি জানতাম এই লোকটাকে, মনে করতাম একসময় ভদ্রলোক মানুষ, কিন্তু এখন তার আচার ব্যবহার এবং কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজে আই রিয়েলি থিঙ্ক দ্যাট এই অ্যাক্ট লাইক দ্যাট, তার সে আসা মানে মোদি আসা, এমন একটা ভাব নিয়ে এসে চলে। সো আমার কাছে মনে হয় যে ইউনূস সাহেব শুড নট ইভেন পে অ্যাটেনশন টু দিস ননসেন্স। তারা চিৎকার দেখ, যাই বলুক, রাস্তায় নাচুক, ন্যাংটো হ্যাঁ, লেট দেম ডু ইট। ওকে, ইউনূস সাহেব শুড নট এন্টারটেইন দিস ক্লাউনস এনিমোর। খালেদা জিয়া, তারেক সাহেবও যদি কল করে, দ্যাট অলসো দে হ্যাভ টু গো থ্রু প্রোটোকল। তারা কল করে ফোন দিলে বলবেন ইউনূস সাহেব কেমন আছেন? নো, ইউ হ্যাভ এ প্রোটোকল। ওরা জানে, ম্যাডাম খুব ভালো করে জানে এই জিনিসগুলো। ম্যাডামও যখন কথা বলবে, ম্যাডাম জানে কার থ্রুতে কথা বলতে হবে এবং কিভাবে কথা বলতে হবে, ওনাদের এগুলো শেখাতে হবে না। তারেক সাহেব খুব ভালো করে জানে। এখন সালাউদ্দিন নিজে মনে করে যে সালাউদ্দিন এমন একটা ইম্পর্টেন্ট ব্যক্তি এখন যে এভরিবডি হ্যাভ টু পে অ্যাটেনশন টু হিম। আই ডেয়ার হিম। আমি মনে করি যে ইউনূস সাহেব শুড নট ইভেন পে অ্যাটেনশন টু ডু ইভেন লুক এট হিম, জাস্ট লেট হিম ড্যান্স, লেট হিম। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন ডক্টর মুজিব, চমৎকার বলেছেন। আমি আপনার কাছে ব্যাক করছি। মামুন ভাই, ঢাল নাই তলোয়ার নাই, উনি বিশাল সেনাপতি। লোকজনরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, ইউনূস সাহেব তাদের সাথে দেখা করলেন না কেন, ইউনূস সাহেব তাদের সাথে কথা বললেন না কেন, এটা নিয়ে তারা এখন কি করে জানেন? টক শোতে আলোচনা শুরু হয়েছে, এটা নিয়ে নিউজ অ্যালার্ট দিচ্ছে। এটা নাকি ভাইরাল নিউজ, এটা নাকি ব্রেকিং নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারকে সময় দিচ্ছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সালাউদ্দিনকে সময় দিচ্ছে না, রাজনৈতিক দলকে সময় দিচ্ছেন না। এই বিষয়টা আপনি ডক্টর মুজিবের কথা শুনলেন, আপনি একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনার মতামত কি? দেখেন, আপনারা খুব সুন্দর কথা বলেছেন। আসলে আর্মিতে যেমন চেইন অফ কমান্ড থাকে, তেমনি সিভিল ব্যুরোক্রেসিতেও একটা চেইন অফ মানে কমান্ড বলেন কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ওটা থাকে, প্রোটোকল থাকে, একটা প্রোটোকল থাকে। সেইগুলোকে বাইপাস করে এই দীর্ঘদিন, ইভেন আজকে শেখ মুজিবের থেকে শুরু করে এই শেষে হাসিনা বলতে এই ধারা চলে এসছে। জিয়া রহমানের কথা একটু বাদই দিলাম, এর সাথে কথা বাদই দিলাম, তার একটা ডিসিপ্লিন, আর্মি থেকে তারা ডিসিপ্লিন ভাবে চলে আসছে। শেখ মুজিবের কাছে একটা পাসপোর্টের জন্য যাইতে হইতো, বুঝতে পারছেন? সেই সময় একটা পাসপোর্টও হোম মিনিস্টার ছাড়া দিত না। এই শুধু আমি বলে রাখি, তো সেই সময় বাংলাদেশের আপনার 85 সাল পর্যন্ত যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কানাডা ফ্রি এন্ট্রি ছিল, তো সেই সময় প্রথম দিকে আরো সুযোগ সুবিধা ছিল।
তো লক্ষ লক্ষ বাংলাদেশের পাসপোর্ট কলকাতায় বিক্রি হইতো, ওইটা দিয়ে বাংলাদেশে কোটা চলে গেছে, এটা গোপন রাখা হয়েছিল। তো ওই যে একটা ধারা হয়ে গেছে, কথায় কথায় শেখ মুজিব, যা কিছু বলে শেখ মুজিব, তো ওই রকম একটা ধারা। তারপরে মানে মনে করেন এর সাথে একটু ব্যতিক্রম, খালেদা জিয়া ধরলাম একটু ব্যতিক্রম, কিন্তু প্রশ্ন রয়েছে ওই যে মানুষের অভ্যাস হয়ে গেছে ওয়ান ম্যান শো। হ্যাঁ, খালেদা জিয়া প্রোটোকলের বাইরে উনি রাজনীতি ভাবে এন্টারটেইন করতেন, কিন্তু যেহেতু একটা সুষ্ঠু চেন অফ কমান্ড এটা আবার ফিরে আনা দরকার, এবং সেটা না আনলে তো সবকিছু তো ডক্টর ইউনূসকে আমরা বিব্রত করছি। হ্যাঁ, ভালো হইলে ওনার সুনাম নাই, দোষ হলে সব ওনার উপরে। আর সালাউদ্দিন সম্পর্কে যে কথাটা বললেন, তো সে তো প্রোটোকল অনেক বাইরে। এখন সে যদি মনে করে হিজ মাস্টার ভয়েস, সে দিল্লি প্রতিনিধিত্ব করে, আরে বাবা দিল্লিকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে, দিল্লিকে পরাজিত করেছে, এখন এইগুলো চলবে না। সামনে দেখেন আরো অনেক ব্যাপার আছে। বিপ্লবের পরে প্রতি বিপ্লবীরা ক্ষমতা দখল করছে, এটা আমি সবসময় বলছি, এটা হলো ওয়াকার। এই ওয়াকার গ্যাংরাই আজকে সালাউদ্দিনের মতো লোকরে মানে প্যাট্রোনাইজ করতেছে, প্রত্যেকটা বিরোধী দলের মধ্যে তারা ঢুকে গেছে। আমার মনে হয় ডক্টর ইউনূসকে আমরা যেই অঙ্গীকার নিয়ে তাকে সমর্থন করেছি, তাকে আমরা সহযোগিতা করব। হ্যাঁ, তার মানে তার চারপাশে লোকেরা সহযোগিতা করতেছে না বলে, তার ভুলটা ধরাই দিতেছে না বলে আমরা ভুল ধরাই দেবো না, অবশ্যই ধরবো, আমরা গঠনমূলক অবশ্যই সমালোচনা করবো। কিন্তু এখন যেহেতু এই বিশেষ ক্রান্তি লগ্নে আমি জুলাই অগাস্টের যে আপনার গণ অভ্যুত্থান উত্তর যে একটা অর্ধ বিপ্লব, যেটা আমি সবসময় বলি, সেইটাকে সাকসেসফুল করতে গেলে ইউনূস সাহেব যে ম্যান্ডেটটা নিয়ে এসছেন সেটা হলো বিচার। এই হাসিনা প্রেতাত্মাদের বিচার করবেন, তারপরে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করবেন, তারপর সংস্কার করবেন। এখন তাকে চাপ সৃষ্টি করে কেউ কেউ বলছে উনি হতাশ হয়ে গেছেন, উনি তো এনজিও হোয়াটএভার ইট ইজ, এখন উনি রাজনৈতিক ইনস্টিটিউশনের হেড, উনি সরকারের হেড, উনি একই সাথে মানে সাংবিধানিক ভাবে যদি বলা হয় যে ডক্ট্রিন অফ নেসেসিটিতে, সেখানে চিফ জাস্টিসও বলে দিছে, একই সাথে তার প্রেসিডেন্টেরও তার ক্ষমতা আছে। কারণ প্রেসিডেন্টকে উনি যা বলবেন প্রেসিডেন্ট না করতে পারবে না, কারণ উনি পার্লামেন্টে তারা নির্বাচিত হয়েছিল এই চুপ্পুকে এখন পার্লামেন্ট তাকে অব্যাহতি দেওয়া দরকার নাই। কাজেই এখন ডক্টর ইউনূস যদি মনে করে ইজ কোয়াইট এনাফ, হ্যাঁ, যে ওনার সিগনেচার কোনো দরকার, এটা আমি এর আগেও বলেছি যে 3 বাহিনীকে যদি উনি স্যাক করে উনি করতে পারেন, এবং উনি এইসব ব্যাপারে সাংবাদিকেরাও যদি তাকে জিজ্ঞাসা করে, ইজ নট সাপোজ টু অ্যান্সার দিস ব্লাডি কোয়েশ্চেনস। ওখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টারাই তারা এইসব নির্দেশ যাবে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে মন্ত্রণালয়ের স্মারকলিপি দিবে, আমরাও দিয়েছিলাম এরশাদ, অনেক মন্ত্রণালয় আমরা এরশাদকে ফেস করবো না বলে আমরা বলেছি। কিন্তু এখানে ইউনূস সাহেবকে অ্যাড্রেস করার মতো এরকম কিছু হয় নাই যে এখন হ্যাঁ, তো উনি তো কয়েকটা মিটিং বলছে, সর্বদলীয় সবাইকে নিয়ে কথা বলছেন, ভালো কথা, ঈদের দিনে সবাই আসেন, কিন্তু প্রতিটা ঘটনায় যদি ডক্টর ইউনূসকে স্মারকলিপি দিতে যাবে, যমুনা ঘেরাও করো, এটা একটা ষড়যন্ত্রের পার্ট। এটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেই গাইবলিয়ান যেই প্রচার যন্ত্রগুলো হাসিনা রেখে গেছে, সেইগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং এইগুলো দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর ভারতের সাথে যে প্রচার মিডিয়াগুলো, সেগুলোকে বাতিল করতে হবে। আর এর বিরুদ্ধে এখনই সময় আসছে যে আপনি এর আগে কয়েকটা শোতে বলছেন, আমরা অংশগ্রহণ করেছিলাম, যে আমাদের যে দুর্বৃত্ত যারা মানে এখানে যারা স্পাইনাস অ্যাক্ট নাই, সেইটা যদি অনতিবিলম্বে কার্যকরী করা হয়, এটাকে অ্যামেন্ডমেন্ট করে কিংবা একটা বিশেষ একটা প্রেসিডেন্সিয়ালের একটা অর্ডার দিয়ে, কিংবা ইভেন আমার মনে হয় যে ইউনূস সাহেব নিজেও পারেন, হ্যাঁ, যে বিশেষ একটা এনেক্ট করে, তাইলে কিন্তু এই ধরনের সাহস পাবে না এই সালাউদ্দিন গংরা। ধন্যবাদ। আরেকটা কথা, ডক্টর মুজিব একটা কথা স্পেসিফিক বলেছে যে প্রোটোকল তো একটা জিনিস আছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাই প্রোটোকল যদি সবার সাথে বসতে হয়, উনি কারোর সাথে বসতে না, ওনার কোনো অসুবিধা আছে না, আলাদা কোনো রিজার্ভেশন ও লিমিটেশন আছে। কিন্তু সমস্যা একটা জায়গায়, হঠাৎ করে সেনাপ্রধান বলবে আমি ইউনূসের সাথে দেখা করব, বিমান বাহিনীর প্রধান বলবে আমি দেখা করব, আর ওই আম জনতা পার্টি ওই যে আম বেচে না মধু বেচে, এই বালছল এরা এসে বলবে আমিও দেখা করব। তাহলে সাবজেক্টটা কি দাঁড়াইলো? আপনার মনে আছে গুলিস্তানে একটা শুয়োর মরছে, গন্ধে উসমানী উদ্যানে লোকজন যাইতে পারে না, কেউ এসে বলে হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। রাজবাড়িতে ট্রেন স্টেশনের পাশে কুত্তা মরছে, আমি হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনি যেটা বলছেন আলটিমেটলি সাবজেক্টটা কি ওইখানে যাইতেছে যে একটা কুত্তা মরলেও ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ? সাবজেক্টটা কি ওনাকে এভাবে অপদস্থ করার জন্য?
তাকে অবস্থা করতে করা হচ্ছে, এবং বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটাকে ভঙ্গুর করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে রোহার লোকগুলো। এইটা আমরা হতে দিতে পারি না। ইভেন আমি নিজেও যদি বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করছি, আমারও একটা প্রোটোকল মেনটেন করতে হবে। এর মানে এই নয়, হ্যাঁ আপনি স্মারকলিপি দিতে পারেন থ্রু এমবেসি, দেশে যেও দিতে পারেন, দ্যাটস ডিফারেন্ট। আপনি বিবৃতি দিতে পারেন, কিন্তু আজকে যেই ধারা চলছে, দীর্ঘদিন যাবত চলে এসছে, সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এবং আমাদের এখানে ভুলে গেলে চলবে না যে এখন যে অবস্থার মধ্যে আছে, সেই অবস্থায় যারা যারা আমরা মনে করছি যে আমরা ইউরোপ সমর্থক গোষ্ঠী, এটা আমি আগে শুরু করেছিলাম, অনেকে কাজকাম চলছে, তো আমাদের উচিত হবে এই ধরনের উত্তর আমরাই যথেষ্টভাবে তাদের দিতে পারি। এই যে সালাউদ্দিন বলেন কিংবা নতুন পলিটিক্যাল পার্টি, এই গত 10 মাসেই প্রায় 70টা মতো পলিটিক্যাল পার্টি গজাইছে। এইগুলো হয়তো টেন্ডারের মতো, যে সামনে নির্বাচন যদি হয়, হ্যাঁ তাহলে একটা টেন্ডার দিবে, কিছু পয়সা পাবে, কিছু দালালি করবে। কিন্তু আমরা একটা কথা মনে করি যে বিচার সংস্কার এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবে না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। ইউনুস 5 বছর থাকবে না, 10 বছর থাকবে, জনগণ নির্ধারণ করবে। জনগণ, সাধারণ জনগণের যারা পালস বুঝেন, যেসব রাজনীতিবিদরা, আমি তাদেরকে বলছি, তাদেরকেও বলছি যে আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচন মানে ম্যান্ডেট, হানা ভোটের ব্যাপারে বলছি টু আর্লি, এটাও তো একটা ভোট। জনমত ইউনুস সাহেবের আছে, এখন আমাদের উচিত হবে তাকে সহায়তা। এখন তাকে তো টাইমলিং, তাকে তো কালক্ষেপণ করার মতো অবস্থা সৃষ্টি করছে তার বয়সের সাথে। এবং এই ব্যাপারে আমার মনে হয় অন্যান্য যারা আছেন, এই যে আপনি যে বললেন যে আর্মি, তারা তো ভালো করে জানে, আর্মি যে 3 বাহিনী চিফ যারা সরাসরি দেখা করতে চায়, তারা অ্যাডভাইস করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট নিবে ডক্টর আপনার যে খলিল রহমান। খলিল রহমান ইজ কোয়াইট কম্পিটেন্ট পারসন। হ্যাঁ, যদি তারা মনে করে যে, এটা তো আমার মনে হয় এখন থেকে বলা উচিত, যদি কোন সেনাবাহিনী কিংবা 3 বাহিনী চিফ যদি সরাসরি ইউনুস সাহেবের উপর অ্যাড্রেস করে, সমালোচনা করে, ইমিডিয়েটলি ডক্টর খলিল রহমান তাকে সমন করবে এবং ডিসিপ্লিন ব্রেক করার জন্য তাকে ডিসমিস করবে, এবং দরকার হলে আমরা তাদের হয়ে বলবো। ধন্যবাদ। আর না, আরেকটা কথা আপনি চিন্তা করে দেখেন, ইন্ডিয়া, ইভেন পার্শ্ববর্তী সালাউদ্দিনের বাপের দেশ, এই যে বিএনপি সাউয়া আমির খসরু মাহমুদ, ওদের যে বাপের দেশ ভারত, ওখানে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান মোদির সাথে দেখা করার সুযোগ পায় না। তারা দেখা করে অজিত দোভালের সাথে, বড় জোর তারা দেখা করে রাজনাথ সিং এর সাথে। মোদির সাথে তাদের দেখা করার অপশনই নাই, ধারে কাছেও নাই। অথচ এই সালাউদ্দিন না কালাউদ্দিন না সাউয়া, সে এখন নামাজের কাপড় বিছাইতে শুরু করছে। হাসিনা যেমন ঠিক যেভাবে গণভবনে তাহাজ্জুদ পড়ার ওইটা দেখাইছে, এখন সালাউদ্দিন এখন এই কাজ শুরু করছে। মানে এর আর ব্যাখ্যা আমি কিছু খুঁজে পাই না। মামুন ভাই, আমি আপনার কাছে জি আমি একটা অ্যাড করি। জওহরলাল নেহরু, আমি অনেক আগে পেপারে বলছিলাম, জওহরলাল নেহরু রাত্রে 10টা 12টার সময়, 11টার সময় পেপার করতেছিলেন। হঠাৎ উনি দেখলেন যে আর্মি চিফ একটা পলিটিক্যাল কমেন্ট করছে, সঙ্গে সঙ্গে ফোন করে বলছে কালকে 10টার সময় তুমি আমার সাথে দেখা করো। দেখা করার সাথে সাথে সেক্রেটারি আগেই বলে রাখছিল যে তার রেজিগনেশন লিখে রাখো, বলছে সাইন অন। হাউ ডিয়ার, তুমি পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো। তো এখন আমরা জওহরলাল নেহরুর এক সময়, মানে পণ্ডিত নেহরুকে তো বলা হয় যে রাজনীতিকের ভিতরে এখনো অনেকেই আমরা বাংলাদেশে তাকে রেফার করি। এখন আমাদের সাথে সেটা ভিন্ন যে এখন ভারতের পলিসি, কিন্তু ইন্ডিয়াও এটা কখনো টলারেট করা হয় নাই যে প্রোটোকল ছাড়া প্রধানমন্ত্রীর কাছে বলবে, কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ তারা এলাও করে নাই। সেইখানে এই যে আপনি যেখানে বলেন যে 3 বাহিনী চিফ, বিশেষ করে ওয়াকা, হ্যাঁ, বাংলার নব্য মির্জাফর, সেটা প্রতিদিনই ইন্টারফেয়ার করেই যাচ্ছে। তাকে তো শুধু বিচার না, এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে এবং তাদের গং দিতে। ধন্যবাদ। ওকে, আমি ডক্টর মুজিব আপনার কাছে আসবো অন্য একটা প্রসঙ্গে। এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনটা আলটিমেটলি এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে, মনে হইতেছে লোকজন ইন্ডিয়ান পাতানো, ওয়াকারের পাতানো দুনিয়ার দাবি দেওয়া, খালি দাবি দেওয়া পূরণের জন্য প্রেস ক্লাবের সামনে দাঁড়াইয়া উলঙ্গ হইয়া চিল্লাচিল্লি করে, গালাগালি করে, যমুনার সামনে যে চিল্লাচিল্লি গালাগালি করে। এই দাবি যেন আর শেষ হয় না। মামুন ভাই আপনি শুনেন, মুজিব ভাই, আমি বোধহয় হারিয়ে ফেলেছি, মুজিব ভাই আসবে। আচ্ছা মুজিব ভাই, এখন দাবি দেওয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না মুজিব ভাই। হ্যাঁ, আমি আছি। আপনার একটু অডিওটা যদি একটু বাড়ায় দেন প্লিজ। ওকে। এখন মনে হচ্ছে
ডক্টর মোহাম্মদ ইউনূসের আর অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো কাজ নাই আদার দেন দাবি দাওয়া পূরণ করা। প্রেস ক্লাবের সামনের দাবি দেওয়া, যমুনার সামনের দাবি দেওয়া, রাজবাড়ীতে দাবি দেওয়া, ফরিদপুরের দাবি দেওয়া, মেথরপট্টির দাবি দেওয়া, গু পরিষ্কারের দাবি দেওয়া, স্কুলের দাবি দেওয়া। আসলে এই যে দাবি দেওয়ার লাইন পড়ছে বিভিন্ন জায়গায়, আপনার কি মনে হয় না এটা একটা চক্রান্ত, জাস্ট ওনাকে ডানে বায়ে ব্যস্ত রেখে মূল কাজে উনি যেন ফোকাস করতে না পারে? আপনার তা মনে হয় না ডক্টর মুজিব? ওকে, প্রথম কথা আমি বলি, দেখেন এখানে কন্ট্রাডিকশনটা দেখেন রাজনীতিবিদ। আমি যে বারবার বলি যে এরা যে ম্যাচিউর হয় নাই, এটা এরা নিজেরাই বুঝায় দেয়। যেমন ধরেন এই রাজনীতিবিদরা, এই সালাউদ্দিন থেকে শুরু করে এরাই বলে যে ইউনূস সাহেবের একটাই দায়িত্ব নির্বাচন দেওয়া। আপনি যদি বলেন যে ইউনূস সাহেবের একটাই দায়িত্ব নির্বাচন দেওয়া, তাহলে আপনি দাবি দেওয়া তার কাছে নিয়ে যাচ্ছেন কি কারণে? তাই না? আপনি দাবি দেওয়া, তার মানে আপনি চাচ্ছেন যে সে আপনার নির্বাহী প্রধান হিসাবে আপনার যত দাবি দেওয়া, শুধু আপনার না সারা দেশের, এগুলো করুক। তাহলে ওনাকে ওই বলেন যে হ্যাঁ আপনি আমাদের সর্বসর্বা, আপনি শুধু নির্বাচন দিবেন না, আপনি দেশ পরিচালনা করবেন, আমরা আপনার সাথে আসছি, কিন্তু আপনি তা বলেন না। তো এক এক সময় এক রকম কথা বলে এটাই বোঝা যায় যে আপনারা নিজেরাই কনফিউজ। আপনারা বুঝেন না যে আপনারা কি চান, আদৌ আপনারা কি চান এটি আপনারা ক্লিয়ার না। আর আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, ইনক্লুডিং যাদের নাম বলেন আপনি, তাদের প্রথম দায়িত্ব হলো তাদের নিজস্ব দলগুলোকে গুছানো, সেটাতে ডিসিপ্লিন আনা। তারা বাংলাদেশের রাজনীতি করতেছে দেশের জন্য এবং জাতিকে কিছু দেওয়ার জন্য। তারা তাদের দায়িত্ব না পালন করে এই প্রত্যেকটা দল, বিশেষ করে বিএনপি কথা বলবো, যদি এটা আমার নিজের দল, তারা যেইভাবে মানুষের কাছে ঘৃণিত হচ্ছে, এই যে যারা পার্টির এই পজিশনে আছে, সালাউদ্দিন থেকে শুরু করে, মির্জা ফখরুল থেকে শুরু করে, তারেক রহমান থেকে শুরু করে, তাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব হলো যে তাদের দলের ভিতরে যেই জিনিসগুলো ঢুকছে এগুলো ক্লিন করা। তাদের এখন এই সময় আমার কাছে মনে হয়, আমি জানি না কেন তারা বুঝে না, তাদের এই সময় নাই এখন যে ইনিশিয়াল পিছনে দাবি দেওয়া নিয়ে ঘুরে সময় নেই। তাদের দল পচে গেছে। তাদের দলকে যদি ক্লিন না করতে পারে, একদিনই জনগণ তাদের দলকে নর্দমায় ফেলে দিবে, যেভাবে তারা নর্দমায় ফেলছে অনেক দলকে। জাসদও এক সময় খুব দেশপ্রেমিক দল ছিল, এখন জাসদ বলে কোনো দল এখন কেউ বলতে পারবে না কোথায় আছে কি না, তাই না? এরকম বহু দল দেখছি আমরা, ন্যাপ দেখছি, কমিউনিস্ট পার্টি বহু দল দেখছি। সুতরাং আমি মনে করি যে সালাউদ্দিন থেকে শুরু করে তারা যেহেতু একটা দায়িত্বে আছে, তাদের প্রথম দায়িত্ব হলো তার যে দায়িত্ব, তারা দলের একটা দায়িত্ব আছে, তারা কিন্তু দেশের দায়িত্বে নাই। তো দেশের পরিচালনার ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নাই এই মুহূর্তে। তাদের দায়িত্ব হলো তাদের দল পরিচালনা করা। তাদের দলকে ঠিক করতে পারতেছে না, তাদের দলকে ক্লিন করতে পারতেছে না, তারা দৌড়াদৌড়ি করতেছে দেশের দায়িত্ব নিয়ে। জনগণ তাদেরকে এখনো দেশের দায়িত্ব দেয় নাই। তারা যদি জনগণকে দেখাতে পারে যে তারা একটা দল ঠিক রাখতে পারে, তাহলে দেশ বলবে যে না, তাহলে আপনি দেশও করতে পারবেন। আপনি যদি আপনার দলই ঠিক না করতে পারেন, এইটুকু একটা দল, আপনার দলে ধরেন 1 কোটি লোক আছে, কিন্তু তাহলে 18 কোটি লোকের দেশ আপনি কি করে পরিচালনা করবেন? সো ইউ হ্যাভ এ, আপনার তো আল্লাহর কাছে ইয়ে করা উচিত, যে আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত যে আপনাকে এই সময়টুকু আল্লাহ দিচ্ছে ইউনূস সাহেবের কাঁধের মধ্যে, আপনারা দায়িত্ব দিয়ে আপনাদের একটা সময় দিচ্ছে দলটাকে ঠিক করার জন্য। কিন্তু আপনারা বারবার শো করতেছেন যে আপনারা একটা দলই চালিতে পারেন না। তা আপনি যদি একটা দলকে না চালিতে পারেন, আমি এজ এ নাগরিক হিসেবে কি করে আপনাকে দেশ চালাতে দিব? আমি এই যুক্তিগুলো কিছু বুঝতে পারি না। আমার কাছে এগুলো খুবই মানে কি বলবো আপনাকে, যে খুব কনফিউজিং মনে হয়। আমি যদি আমার ঘর চালাতে না পারি, আমি কি আপনার কাছে বলবো যে আমি আমার ঘর চালাতে পারতেছেন, আমার দেশের দায়িত্ব দিয়ে দেন? আমাকে ডক্টর মুজিব, আমাকে একটা কথা বলেন। আপনি এত জরুরি একটা কথা বলছেন, দল গুছানোর কথা। আচ্ছা, আপনি দলের ভিতরে কোনো শৃঙ্খলা নাই, দলের ভিতরে কোনো প্রোটোকল নাই, দলের ভিতরে পলিসির উপরে কোনো ডিসকাশন বা সেমিনার নাই, দলের ভিতরে তারা নেক্সট সরকার গঠনের জন্য মুখরোচক একটা 31 দফা তৈরি করেছে, যার কোনো ভ্যালিডিটি নাই, যার কোনো অস্তিত্ব নাই, পলিসির সাথে যার কোনো সংমিশ্রণ নাই, আলোচনা নাই। এখন এর কোনো কিছুই তারা করছে না। আর এই বিএনপির শাওয়া মির্জা ফাক
গোরখতক আব্বাস, আমির খসরু, এদের আচার আচরণটা এই। বেগম জিয়া ইররিলেভেন্ট, তারেক রহমান ইররিলেভেন্ট। তো এরা যদি ইররিলেভেন্ট হয় তাহলে বিএনপি আসলো কোথা থেকে আর এটা দাঁড়াবে কোথা থেকে? এরা তো আমি দেখি না কোন জায়গায় রিলেভেন্ট কোন ভূমিকা তারা রাখছে। এখন একটা কথা আপনাকে আমি একটা দাবি দেওয়ার প্রসঙ্গে আসি। তারা দাবি করলো ঢাকা উত্তর এবং দক্ষিণ মেয়রাল ইলেকশন ফেয়ার হয় নাই। ওকে, ফেয়ার হয় নাই। তারপরে তারা ভুয়া দুইজন মেয়রকে তারা বসাইলো, আতিকরে বসাইলো, তাপসে বসাইলো, বসায় বললো হ্যাঁ তারাই মেয়র। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার আইসা বললো কোন মেয়র টেয়র থাকবে না, কোন উপজেলা চেয়ারম্যান থাকবে না, এগুলা সব বাদ। আচ্ছা, হঠাৎ কইরা আপনার পরিচিত সাদেক হোসেন খোকা, যে আসলে রয়ের দালাল, যে আসলে হাসিনার দালাল, বেগম জিয়া এবং বিএনপির পিঠে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা তার পোলারে নিয়ে নিউ ইয়র্কে এসে উঠলো। এখন এই সাদেক হোসেন খোকার পোলা যাইয়া দাঁড়াইয়া চিল্লাচিল্লি করতেছে আমারে মেয়র হিসাবে শপথ পড়াও। এখন কথাটা হইতেছে যেখানে তোমরা বলছিলা ইলেকশনটা ফেয়ার হয় নাই, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সকল লোকাল পজিশনে যারা যেখানে ছিল সব পদ এই মুহূর্তে ক্যান্সেল করা হলো, ওই পজিশনটা থাকবে না। এখন এই সাদেক হোসেন খোকার পোলা গাট্টি বস্তা বাইন্দা কতক্ষণ যমুনার সামনে যাইয়া চিতায়া পড়ে, কতক্ষণ গুলিস্তানে যাইয়া চিতায়া পড়ে, কতক্ষণ পুরান ঢাকায় বেশ্যাবাড়ায় যাইয়াও চিল্লাইনা শুরু করে আমার শপথ, আমার শপথ। আবার নগর ভবনে যাইয়া জোর কইরা বলে আমি শপথ কইরা নিলাম। আচ্ছা, এটাকে কি আপনি পলিটিক্যাল ইম্যাচিউরিটি বলবেন, নাকি ক্ষমতা দখলের এবং চাঁদাবাজির চরম একটা পজিশনে গিয়া এই সাদেক হোসেন খোকার পোলার আচরণটাকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন? প্রথম কথা হলো আমাদের একটা আইন করতে হবে। আমি এটা ইউনূস সাহেবকে বলতে চাই যে এই আইনটা করেন। আজকে যেখানে দেখেন ইরানের এই যে যুদ্ধটা হলো, ওয়ান অফ দ্য রিজন দ্যাট ইরানের প্রথম দিকে যে ধাক্কাটা খাইছে, এতগুলো তাদের সিনিয়র অফিসারকে মারা হচ্ছে, এতগুলো তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট থেকে শুরু করে তাদেরকে মারা হচ্ছে। এটা মারতে পারছে কেন? কারণ ইরানের ভিতরে মোসাদের এজেন্ট ঢুকে গেছিল একদম একদম রাষ্ট্রীয়ভাবে। এখন তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে। আমি ইউনূস সরকারকে দেশের কারণে বলবো একটাই কথা, যে বাংলাদেশে একটা আইন করেন আপনি থাকতে, আপনাকেই করতে হবে। এটাও কোনো রাজনৈতিক দল করবে না, কারণ সবগুলো রাজনীতি হলো এজেন্ট অফ সামবাডি। আপনাকে একটা আইন করতে হবে যে বাংলাদেশে কোনো ব্যক্তি, কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের হয়ে কাজ করে, কোনো বিদেশি সংস্থার আন্ডারে কাজ করে দেশের বিরুদ্ধে, তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, তার ফাঁসি হতে হবে। এবং এটা আইন করে দিতে হবে যে যেই পজিশনে থাকুক না কেন, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, আর 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 সৈনিক হোক, ডাজন্ট ম্যাটার। এইটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নাম্বার 1 আইন হতে হবে। এটা কেউ 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 আমাদের এই আইনের ঊর্ধ্বে না। যাকেই পাওয়া যাবে যে সে কোনোভাবে কোনো গোষ্ঠী মানে কোনো দেশের হয়ে কাজ করতেছে। কারণ কেন বলতেছে যে আজকের এই ইরান এবং ইসরায়েলের যে ঘটনা ঘটলো, এটা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দিছে যে ধরেন খোদা না করুক কালকে যদি আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়, যেটা হওয়াটা স্বাভাবিক, যেহেতু তারা আমাদের বর্ডারে আছে, এটাই হওয়া স্বাভাবিক। তাহলে আমাকে তখন চিন্তা করতে হবে যে আমার দেশের ভিতরে কারা রয় কাজ করতেছে, এবং তাদের কারণে আমাদের সৈনিকরা বিরুদ্ধে সেই যুদ্ধ করলো, আমরা হেরে যাব। তো এইটা এখন ল করা উচিত আমাদের দেশে যে এনিবডি, নোবডি ইজ অ্যাবভ দ্য ল, এনিবডি ওয়ার্ক ফর এনি এজেন্সি, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট, তাদের কোনো জেল না, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট মিনস তাদের ফাঁসি হতে হবে। এই লটা আমাদেরকে করতে হবে এবং এই লটা আমাদের এস্টাবলিশ করতে হবে। এবং আমাদের দেশে আর্মি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে রাজনীতিতে শুরু করে সর্বস্তরে আমাদের দেশে এই ভারতীয় গোয়েন্দার যত লোক আছে তাদেরকে সরাতে হবে। আর ভারতের দূতাবাসকে বলে দিতে হবে যে তোমাদের দূতাবাসের মধ্যে যদি রয়ের কোনো এজেন্ট থাকে, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার এবং দে হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। এবং এটা ক্লিয়ারলি বলে দিতে হবে, দ্যাট ইজ আ ল। আমাদের বাংলাদেশের যে দূতাবাসগুলো ইন্ডিয়াতে আছে, সেখানে কি আমাদের এজেন্সি কাজ করতেছে না? তারা তো অ্যালাউ করবে না, অন্য কোনো দেশে অ্যালাউ করে না। কেন আমরা এটা অ্যালাউ করতেছি? আমাদেরকে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। এখন আমাদের চিন্তা না করি আমরা রাষ্ট্র তৈরি করতে পারবো না। আমরা এখন পর্যন্ত 53 বছর রাষ্ট্রটি তৈরি করি নাই। বারবার আমরা শুধু
দলের রাজনীতি করে যাচ্ছি এবং দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত ধন সম্পত্তিকে লুটপাট করতেছি আমরা গত 53 বছর থেকে। আমার মনে হয় এখন সময় আসছে সাধারণ লোকজন তাদের রক্ত দিয়ে দেশটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে। আমার মনে হয় এখন সময় আসছে দেশকে রাষ্ট্র হিসেবে চিন্তা করা এবং কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়া। আমরা যদি এটা ফেল করি, আপনারা দেখেন ইরান আজকে বুক ফুলে বলতেছে তারা এই যুদ্ধে জিতছে। কেন? কারণ তাদের রাজনীতিবিদরা, তাদের আর্মিরা কঠিন সিদ্ধান্ত নিতে পারছে অন দ্য রাইট টাইম ইন দ্য রাইট ওয়ে, যার কারণে আমেরিকার মতো এত বড় একটা পাওয়ার পারে নাই তাকে করতে হয়েছে। ট্রাম্পের মতো একজন লোক বাধ্য হয়েছে নেগোসিয়েট করতে। ইসরায়েলের মতো এরা যে দেশ কখনো মনে করে না যে ইরানের সাথে করবে, নেগোসিয়েট করতে হবে, তারা ভিক্ষা করছে সিজ ফায়ারের জন্য। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটা হয়েছে নট বিকজ ইরান ইজ মোর পাওয়ারফুল ফ্রম দ্যাম, এটার জন্য না। ইরান জিতছে আজকে যুদ্ধতে তাদের শীত দ্বারা তারা সঠিক রাখছে, তাদের রাজনৈতিক যে নেতৃত্ব তারা বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে, তারা মাথা নত করে নাই এবং জনগণ তাদের সাথে ছিল। আমাদের যদি রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যদি সেনাবাহিনীর নেতৃবৃন্দ যদি ওরকম কঠিন ওরকম শক্ত না হতে পারে, তাহলে আমাদের দেশকে ইন্ডিয়ার যে মাঝে মাঝে শুনি না যে RTV না ইন্ডিয়া টিভি বলবে 5 মিনিট দখল করে ফেলবে, আমি মনে করি তারা 3 মিনিট দখল করতে পারবে। কেন? কারণ আমাদের ভিতরেই শত্রু জমে আসছে। তো এই শত্রুগুলোকে যদি বের করতে হয়, আমি মনে করি ইউনূস সাহেবকে এই মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং কতগুলো অর্ডার দিতে হবে যে এনিবডি যে কোনো দেশের হয়ে কাজ করবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে এবং লেটস ক্লিন দ্য কান্ট্রি, ডক্টর মুজিব, আওয়ার কান্ট্রি স্ট্রং। ডক্টর মুজিব, আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন করব, যদি আপনি এটার উত্তরটা দেন। আপনার কি মনে হয় না আল্লাহ না করুন ভারত যদি বাংলাদেশ অ্যাটাক করে, বাংলাদেশের প্রায় প্রতিটা ঘর থেকে 2-1 র বের হবে ভারতকে সাহায্য করার জন্য? আপনার এটা মনে হয় কিনা? আমার এটা মনে হয়, কিন্তু সাথে সাথে 2-1টা করে আরো 1জন র বের হলে 5জন দেশপ্রেমিকও বের হবে এবং ঘরে ঘরে যুদ্ধ হবে। কিন্তু এই জায়গাটা আমরা যেতে চাই না। আমি এই জায়গায় যাওয়ার আগে যদি যেহেতু আমি জানি, আপনি সাধারণ লোক জানে, সারা দেশের লোক জানে আমাদের ভিতরে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, ভারতের দল, ভারতের আওয়ামী লীগ থেকে শুরু করে তারা এখন তো সব তাদের দেশের নিজের বাড়িতে চলে গেছে। আওয়ামী লীগের লোকজন তারা নিজের আসল বাড়িতে গেছে গিয়ে সব তাদের নেত্রী সহ। তো তারা সহ যারা এই যে লোকগুলো আসছে আমরা জানি এরা কারা। কিন্তু আমরা যদি টাইম মতো সিদ্ধান্ত না নিই এবং আমরা যদি রাষ্ট্র থেকে মেরামত না করি, তাহলে ঐতিহাসিকভাবে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই যে দৈন্যতা আমাদের, এটার জন্য আমরা দায়ী থাকবো আমাদের আগামী দিনের বংশধরের কাছে। এবং আমাদের দেশে যদি স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কারণে খর্ব হয় বা নষ্ট হতে বা চলে যায়, তার জন্য দায়িত্ব কিন্তু আমাদের। এখন আমরা যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু এটা হবে। আপনি একটা জিনিস বলে উনি কিভাবে চিন্তা করতেন, উনি দেশকে নিয়ে চিন্তা করতেন, উনি ওইভাবে দেশকে তৈরি করতেছিলেন। কিন্তু দুঃখজনক হলো, আমি বলতাম আমি বাড়া নাই, আমার বলতে বাধা নাই যে জিয়া রহমান যে জিনিসগুলো করতেছিলেন দেশের জন্য, বিএনপি ডিড নট ফলো থ্রু দোজ থিংস। এবং এখন পর্যন্ত আমি দেখি না যে বিএনপি কোনো নেত্রী বা নেতা বা তারা এটা নিয়ে চিন্তা করে বা তারা এই জিনিসটাকে বুঝে বা বুঝতে চেষ্টা করে যে এই দেশটাকে রাষ্ট্র কিভাবে বানাতে হবে এবং এই দেশটাকে কি করে আপনার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটাকে কি করে সিকিউর করতে হবে এবং কি ভিশন। তারা একটা ভিশন দিতে পারে না। আপনার একটু আগে আপনি একজন বলতেছিলেন যে 31 দফার একটা দফা হলো যে প্রাইম মিনিস্টার পরপর 2 বার বেশি থাকতে পারবে না, এটা একটা দফা রয়ে গেছে এখানে। কিন্তু বিএনপি এটাকে কাউন্টার করতেছে এখন। সো তারা 31 দফায় যেটা দিচ্ছে তারা নিজেদের বিক্রি করে না। ওকে ডক্টর মুজিব, আমি ব্যাক করছি আপনার কাছে। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমাদের শোয়ের সময় শেষ। আমি আপনার কাছে এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম যে বাংলাদেশে যদি আল্লাহ না করুন ভারত অ্যাটাক করে, বাংলাদেশের প্রতিটা ঘর থেকে 1জন কইরা র বের হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে 100, 150, 500 রয়্যাল লোক দাঁড়ায় যাবে। ডক্টর মুজিব বলছে রাইট ওয়েতে গুপ্তচর বৃত্তি নিরোধ আইন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি করা উচিত এবং সেখানে একটা ক্যাপিটাল পানিশমেন্টের কথা ডিক্লেয়ার করা উচিত এবং এটাও ডিক্লেয়ার করা উচিত যে গুপ্তচর বৃত্তির বিচার
সিভিল কোন প্রশাসনে হবে না, এটা মিলিটারি ট্রাইব্যুনালে হবে। আপনি এটার উপরে আপনার হাতে যত সংক্ষিপ্ত সময় আপনি আমাকে উত্তরটা দেন, কারণ 4 মিনিটে আমি শেষ করব। হ্যাঁ, এটা যেটা বলেছেন, এটা আমরা আগেও বলেছি, আপনিও বলেছেন, এই আইনটা খুব তাড়াতাড়ি ডক্টর ইউনূস সাহেব যেন নিজ উদ্যোগে নিয়ে এটাকে একটা প্রমুলগেশন করে, একটা অ্যাক্ট করে এটা যেন প্রয়োগ করে। এটা সবাই সমর্থন করবে। এবং যেটা নাকি এই যে ইরানে যেটা আমরা দেখলাম, হ্যাঁ, যে অলরেডি ওখানে প্রায় 37 জন লোক ধরা পড়ছে, রর মোসাদ একসাথে কাজ করছে, তাদেরকে 48 ঘন্টার মধ্যে এক্সিকিউট করছে। কয়েকজন পাকিস্তানি ছিল, আপাতত তাদের কিছু না করে পাকিস্তানে পাঠাই দিয়েছে। আমাদের তো অনতিবিলম্বে এটা করা দরকার। কালকে যেভাবে ন্যারেটিভ হচ্ছে বাংলাদেশে 3 মিনিটের মধ্যে দখল করাবে, এত সহজ না, কিন্তু তারপরেও এটা আমাদের করতে হবে। এখন আমি একটি কথা বলতেছি, যেটা দীর্ঘক্ষণ ডক্টর মুজিব যেটা বলছেন, যে যারা নাকি সেই সময়কার নির্বাচনগুলোকে, আপনিও বলেছেন জাকব ভাই, যে তারা ভুয়া বলছেন, তারা এটা মানে না, বাতিল করার জন্য বলছেন। এখন আবার ইশরাক এসা কেন বলতেছে যে ওই নির্বাচনটাকে বৈধ করার জন্য? এখানে আইনের একটা কথা বলি 2 সেকেন্ডে, সেটা হলো রেস জুডিকেটা। যেসব আইনজীবীরা আমার কথা শুনছেন, আপনারা দেখবেন যেটা প্রথমবার যেটা বলে গেছে, পরের থেকে উনি ফিরে আসতে পারবে না। তো বিএনপি তখন সবাই বলছিল এটা ভুয়া নির্বাচন হয়েছে, এটা মানি না। এখন সেই আগের জায়গায় ফিরে আসার কোনো সুযোগ নাই। এটা আইনের ভাষা, যেটা ডক্টর মুজিব আমাকে বলার জন্য বলছেন, আমি সঙ্গে সঙ্গে মনে করলাম এটাকে বলা হয় রেস জুডিকেটা। এটা হাইকোর্টে কেউ বললেই হবে, এটা বাতিল হয়ে যাবে। এটা ইচ্ছাকৃতভাবে আপনি ইশরাককে দিয়ে বাংলাদেশের রাজধানীর মধ্যে একটা অচলায়তন অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। এটা রয়ার পরিকল্পিতভাবে করা, তার চারপাশে লোকরা করে। আচ্ছা, আরেকটা কথা হলো যে বাংলাদেশে একটা কালচার রেভলিউশন দরকার। এই কালচার রেভলিউশনের মধ্যে যে ঘরে ঘরে র ঢুকে গেছে, কেউ শিল্পী হিসাবে ঢুকছে, কেউ সাংবাদিক হিসেবে ঢুকছে, কেউ কলকাতায় গিয়ে একটা সম্মানী পেয়ে আসছে। এই সমস্ত কিছুর মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকে আমাদের টোটাল একটা বড় ধরনের একটি মনে করেন শুধু রিফর্ম না, রিফর্ম হলো যে একটা স্ট্রাকচার আছে, ওখানে একটু চুনকাম করলেই রিফর্ম বলা যায়, কিন্তু আমাদের একটা পুরো রিবিল্ডিং করতে হবে, একটা পুনর্বিন্যাস করতে হবে। এবং সেটার জন্য আগামী এপ্রিলে কোনোভাবে নির্বাচন সম্ভব না, যেভাবে চলছে এটাকে আরো অনেক সময় দিতে হবে। এবং যার কারণে প্রতিদিন ঝাড়ুওয়ালা থেকে শুরু করে সবাই একটা দাবি নিয়ে আসতেছে, আলোচনাটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি মনে করি আজকের আলোচনার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করেন এটা নিয়ে বিএনপি বলেন কিংবা যারা যারা নিজেকে স্টেক হোল্ডার মনে করছে আগামী নির্বাচনও, তারা কিছু পারবে না। আর যেটা হচ্ছে ইশরাকের ব্যাপারটা কি, ইশরাক মনে করতেছে যে ভাই আমার বাবা যেহেতু মেয়র ছিল, আমার মেয়র হওয়ার অধিকার আছে। এই যে পরিবারতন্ত্র লেগেছি, এইটা ভাঙতে হবে। মতিলাল নেহরু ছেলে জওহরলাল নেহরু, সে কিন্তু রাজনৈতিক প্রসেসের মধ্যে আসছে। জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী, তার একটা প্রসেসের মধ্যে এসছে। তা আমাদের মধ্যে এক্সেপশনাল না, আমাদের এখন একটা নীতি হয়ে গেছে। ইউনিয়ন কাউন্সিল আমার এলাকার, আমি মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ি থানা, ওখানে আমাদের যে ইউনিয়ন দিঘিরপাড়, সেখানে তার বাবা চেয়ারম্যান, পাশে 2টা এলাকার চেয়ারম্যানও তার ছেলে হয়ে গেছে। কাজে এই ধারা বন্ধ করতে হবে, পরিবারতন্ত্রের মাফিয়াতন্ত্র বন্ধ করতে হবে। ধন্যবাদ। ওকে, আপনি আজকে এই মুহূর্তে আপনি আপনি একটা কনক্লুড করবেন। আমি জাস্ট আপনার কাছে এমনি জিজ্ঞাসা করবো, আপনি আমেরিকার নাগরিক না, আমেরিকায় থাকেনও না, তারপরও আপনাকে একটা খুশির খবর আমি শেয়ার করছি। প্রথম একজন মুসলমান নিউ ইয়র্ক সিটির প্রাইমারি ইলেকশনের ডেমোক্রেটিক নমিনি হয়েছে। যদি এ ব্যাপারে আপনি 2-1 কথা বলেন এবং খুব সংক্ষিপ্ত করবেন, আমার শো অলমোস্ট শেষ। আচ্ছা, এটা খুবই খুশির ব্যাপার। এই সাদেক রহমান পরপর 3বার মেয়র হয়েছে, পাকিস্তানের বংশোদ্ভূত, হ্যাঁ, এবং তার ফাদার ছিলেন আপনার লরি ড্রাইভার। এখন প্রশ্নটা হচ্ছে, দেখেন আমেরিকা ইউরোপের মতো দেশে অনেক সেন্সিবল লোক আছে যারা গায়ের রং দেখে না, ধর্ম দেখে না, হ্যাঁ, তারা সার্ভিস দেখে। কাজে এই নিউ ইয়র্কে যদি বাংলাদেশ বংশোদ্ভূত একজন মুসলমান হোক কিংবা মানুষ হিসেবে যদি সে প্রথম প্রাইমারিতে নির্বাচিত হয় ডেমোক্রেটিক পার্টি, এটা আমাদের একটা গর্বের বিষয়। আশা করি এই ধরনের নজির আরো হবে। আমাদের ভিতর থেকে অনেকে কংগ্রেসম্যান হবে, আমাদের কিন্তু সেনেটর হবে। এটাই সঠিক কথা। আজকে ভারতের যে রাজনীতি, আজকে ইসরায়েলের যে রাজনীতি, আজকে বিশ্ব শান্তির জন্য এই র এবং মোসাদ আজকে জনগণের এক্সপোজ হয়ে গেছে। কাজে আমি মনে করি যে বাংলাদেশে যে এখন যে র এবং মোসাদ মিলে যে চক্রান্ত করতেছে, কাজেই আজকে বিশ্ব যে জিও পলিটিক্সের সাথে বাংলাদেশের যে জিও পলিটিক্স অর্থাৎ রিজিওনাল পলিটিক্সের সাথে সমন্বয় করে আজকে আমাদের জাতীয় রাজনীতি নির্মাণ করতে হবে। কাজে এটা খুবই প্রাসঙ্গিক
ইরানে যেটা ঘটছে সেটা বাংলাদেশে ঘটবে না কিংবা ঘটছে না, এটা ঠিক না। আমাদের এখনই সতর্ক থাকতে হবে, এটাই আজকে মূল কথা। ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। মুজিব ভাই, আপনাকে আমি একটা কথা বলবো। ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন মুসলমান আমেরিকা নিউ ইয়র্ক সিটির মেয়রাল ইলেকশনের প্রাইমারিতে হি বিকাম ডেমোক্রেটিক নমিনি, এটা আমাদের জন্য কতটা অনুপ্রেরণার বলে আপনি মনে করেন? প্রথমত আমি বলি যে আমি এই ভদ্রলোকের সাথে আমি পার্সোনালি মিট করছি। আসাল থেকে, আমি আসালের ব্রুকলিন চ্যাপ্টার প্রেসিডেন্ট, আমরা তাকে ইয়ে করছি, সাপোর্ট দিছি তাকে। আমি তার সাথে স্টেন আইল্যান্ডে একটা মিটিং এ তার সাথে আমার পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল। ইজ এ ভেরি ইয়াং, এনার্জেটিক অ্যান্ড এলোকুয়েন্ট পার্সন। সে অরিজিনালি তার ফ্যামিলি হলো উগান্ডা থেকে, উগান্ডাতে ইন্ডিয়ান ফ্যামিলির থেকে সে অরিজিনাল, ওখান থেকে বাট মোর দ্যান দ্যাট ইজ কোয়ালিফাইড, ইজ ইয়াং, হি হ্যাজ এ ভিশন। ও তো বুঝতে হবে যে দেখেন কোমোর মতো, কোমো হ্যাজ এ ফ্যামিলি ট্রেডিশন ইজ ভেরি স্ট্রং। কোমোর, হ্যাঁ, কোমোর বাবা গভর্নর ছিল, মারিও কোমো, আমি জানি না অনেকে আপনারা জানেন কিনা। আমি চিনি, আমি ভালোভাবে চিনি। তো হি কেম ফ্রম এ ভেরি স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তার পিছনে ডেমোক্রেটিক পার্টির যে এস্টাবলিশমেন্ট ওয়াজ সাপোর্টিং হিম। হি হ্যাড লট অফ মানি, সব কিছু থাকার পরেও, বিকজ দিস ইয়াং গাই, হি হ্যাজ এ ভিশন। সে একটা ভিশন দিচ্ছে জনগণকে, এবং সে দেখাইছে যে ওয়াই হি ইজ বেটার দেন কোমো, হ্যাঁ, এবং দ্যাট কনভিন্স দ্য পিপল, দ্যাটস ওয়াই পিপল সাপোর্ট। এইটাই হলো রাজনীতির সিস্টেম। হ্যাঁ, আমরা ওই যে ফ্যামিলি থাকলেই যে আমাকে তার এটা মানে তার পেতেই হবে এমন কোনো কথা নাই। সো কোমোর মতো একটা স্ট্রং ক্যান্ডিডেট, সে দুবার নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিল, ইলেক্টেড গভর্নর ছিল, উইথ অল দ্য মানি বিহাইন্ড হিম, উইথ অল দ্য এস্টাবলিশমেন্ট বিহাইন্ড হিম, সে এই ইয়াং 33 ইয়ার ওল্ড এর মামদানির কাছে সে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। কেন? কারণ পিপল, ইয়াং জেনারেশন কেম আউট and voted for him in droves. সব জায়গা থেকে ইয়াংরা এসে তাকে ভোট দিচ্ছে, কারণ তারা চায় একটা চেঞ্জ। এই যে চেঞ্জটা তারা চাচ্ছে, যে সকল এস্টাবলিশমেন্ট পলিটিক্স থেকে তারা এস্টাবলিশ পলিটিক্সে বেরিয়ে আসতে চাচ্ছে, এই জিনিসটা কিন্তু নট অনলি হিয়ার, এটা কিন্তু বাংলাদেশে তাই হতে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। তবে আমি মনে করি not as a Muslim, yes, we should support, but Muslim হইলেই যে সে একটা ভালো ক্যান্ডিডেট তা না, আমি ওইভাবে দেখি না জিনিসটাকে। But I look at him as a candidate for New York. As a candidate for New York, compared to Eric Adams, compared to Cuomo, he is a much better candidate, and he gave the vision. He able to generate the support among the young people. যেই জন্য তারা বেড়ে আসছে এবং সাপোর্ট দিচ্ছে। I wish him best. আমি বিশ্বাস করি যে যখন মেইন ইলেকশনটা হবে, হি উইল উইন উইথ এ ল্যান্ডস্লাইড ভিক্টরি, এবং ইফ হি হোয়াট হি প্রমিস টু দ্য পিপল, ইফ হি কন্টিনিউ ডু দ্যাট, ইনশাল্লাহ হিজ career will flourish more and more and more, not as a Muslim but as a good democratic candidate হিসেবে সে আরো আগে যাবে। That's what I believe in him. ডক্টর মুজিব, আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করব। আপনি এই কাজের মধ্যে থেকেও দেশের স্বার্থে এবং সমাজের স্বার্থে আপনি যে সময়টা দিয়েছেন, অনেক মেহেরবানি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে মামুন ভাই, আমরা আজকের এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আগামী কালকের আপনার শো আছে, একক শো, আর শুক্রবার দিন আমি মুজিব ভাইকে আবার বদার করব। আসসালামু আলাইকুম আপনাদের দুইজনকে। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমরা যে বিষয়টা নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি, আমাদের আলোচনাটা আমি যদি কনক্লুড করি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ, এটা জাস্ট অভিযোগের জন্য অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কে? উনি বাংলাদেশের সরকার প্রধান। কনস্টিটিউশনালি উনি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এখন যেভাবে ওনার কাছে দাবি দাওয়া নিয়ে যাওয়া হচ্ছে, উনি এই দাবি দাওয়া পূরণের জন্য বাংলাদেশের ডিফারেন্ট সেক্টর ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এখন প্রত্যেকটা দাবি দাওয়া এই মুহূর্তে তোলা হচ্ছে মাত্র একটা কারণে, বাংলাদেশে গভর্নমেন্টের ভিতরে একটা ইনস্টেবিলিটি তৈরি করা। এখন ইনস্টেবিলিটি কে তৈরি করতে চাচ্ছে? তৈরি করতে চাচ্ছে ভারত।
ইনস্টেবিলিটি কে তৈরি করতে চাচ্ছে? ভারতের যে দালাল শ্রেণী বাংলাদেশের রাজনীতি করছে। ইনস্টেবিলিটি কে তৈরি করতে চাচ্ছে? জেনারেল ওয়াকার চাচ্ছে, নৌবাহিনীর প্রধান চাচ্ছে, বিমান বাহিনীর প্রধান চাচ্ছে, আনসার ভিডিপির প্রধান চাচ্ছে, র্যাবের প্রধান চাচ্ছে। এরা সবাই বাংলাদেশে ইনস্টেবিলিটি চাচ্ছে। এখন আমারে আপনারা বলতে পারেন ওয়াকার কিভাবে চাচ্ছে বা নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান কিভাবে চাচ্ছে? দর্শকবৃন্দ, পুলিশরা যখন পালায় গেছে জুলাই আগস্ট বিপ্লবের পরে, তখন মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে কেন দেওয়া হলো? দে হ্যাভ দ্যাট ফুল অথরিটি টু কন্ট্রোল ল অ্যান্ড অর্ডার, ম্যানেজ ল অ্যান্ড অর্ডার। তারা কি করেছে? তারা কি সফল হয়েছে? এই সশস্ত্র বাহিনীকে কঙ্গোতে পাঠানো হয়, ওখানে তারা সফল হয়। জিবুতি পাঠানো হয়, সেখানে তারা সফল হয়। লাইবেরিয়া পাঠানো হয়, তারা সেখানে সফল হয়। সোমালিয়া পাঠানো হয়, তারা সেখানে সফল হয়। বাংলাদেশের নির্দেশে সফল হয় না কেন? কেন সফল হচ্ছে না? নাকি ইচ্ছা করে সফল তাদেরকে হতে দেওয়া হয় না? জেনারেল ওয়াকার এ ব্যাপারে পুরোপুরি দায়ী। জেনারেল ওয়াকার এবং ভারতীয় কুকুরছানারা সরাসরি দায়ী। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে তারা ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ইম্পোজ করে না, ইউজ করে না ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে দেখায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রাষ্ট্র পরিচালনা করতে ফেল করেছে। এটা দেখানো ভারতের জন্য অনেক জরুরি এবং ভারতকে সহায়তা দিচ্ছে জেনারেল ওয়াকারের মতো কুত্তার বাচ্চারা। জেনারেল ওয়াকারের মতো আরো কিছু হারামখোররা বসে আছে রাজনৈতিক নেতাদের নাম ধরে এবং কয়েকটা রাজনৈতিক দলের আড়ালে। তারা দোষ দিচ্ছে ডক্টর ইউনূস কেন তাদেরকে সময় দেয় না। আরে ভাই, আম বিক্রি করা, মধু বিক্রি করা বালছোলরা যারা বিকাশে টাকা খয়রাত করে, এদের মতো লোকজনরা যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করে নাই, এই জন্য দূরে দাঁড়ায় দাঁড়ায় ধমকি দেয়, আমার এই কথাটা বলা ঠিক না। এদেরকে অ্যারেস্ট করে উলঙ্গ করে হাসিনা যেভাবে পিটাইছে ওইভাবে এদেরকে পিটানো উচিত। গণতন্ত্রের স্বাদ ওখানে তাদের পাওয়া উচিত, কারণ এরা বাংলাদেশের জন্য কাজ করে না। এরা 2 দিন পর পর রিপাবলিক বাংলা টিভি ভারতে ওখানে গিয়ে দেশের সম্পর্কে আজে বাজে কথা বলে, বর্তমান সরকার প্রধানকে অসম্মান করে কথা বলে, দেশের অস্তিত্ব সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে। আর এখানে এসে অনলাইনে সোশ্যাল মিডিয়ার বদৌলতে তারা আপনাদের সামনে এসে বিভিন্ন কল্পকাহিনী প্রকাশ করে, অভিযোগ করে। বাংলাদেশের টক শোতে বসে বসে এই হারামখোরেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম করে, ডক্টর খলিলের বদনাম করে। আমি শুনেছি ইশরাক ঠিকমতো বাংলা বলতে পারে না, বাংলাদেশের কালচার সম্পর্কে ওর কোনো ধারণা নাই। আমি ডক্টর মুজিবের সাথে একমত। ইশরাক এখন যে নেরিকুত্তার মতো আচরণগুলো করছে, এটা ইশরাকের আচরণ না। তাকে দিয়ে এই আচরণটা করানো হচ্ছে, আমি অবাক হব না। ইশরাকের পিছনে যদি ভারতীয় হাই কমিশন থাকে, ইশরাকের পিছনে যদি ওয়াকার থাকে, ইশরাকের পিছনে যদি হাসিনা শেখ থাকে, কারণ হাসিনার সাথে ইশরাকের বাবার সাথে খুব লটকালটকি সম্পর্ক ছিল। হাসিনা ওইখান থেকে বলে ইশরাক তুমি ছাইরো না। আবার অন্যদিকে গোরখদক আব্বাস ওইখানে আবার ওত পাইটা বসে আছে। ইশরাকের ওই জায়গায় সে তার বউ আছে না, এক কাজের বাড়ি কি আফরোজা না কোন গোলালো জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করে রাখছে, ওই হারামজাদিরে মেয়র বানাইবো। আপনারা আমার এই কথাটা মনে রাখেন, আমার এই কথাটা আপনারা মনে রাখবেন। আব্বাসা এই গোরখদক আব্বাসা বৈশা রয়েছে, গার্মেন্টস এর কাম করার যোগ্যতা নাই তার বউ আফরোজা, হেরে মেয়র বানাইবো। ওখানে পয়সা রয়েছে। সে এখন ইশরাক যখন এগুলা কইরা ম্যা 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 চিল্লাইতেছে, গোরখদক আব্বাসের প্ল্যান কি জানেন? ইশরাকরে পচাইয়া গু বানাইয়া দিবে। ইশরাক যখন পয়চা গু হবে, ওখান থেকে পোকা কিলবিল কইরা বাইরাইব, তখন আব্বাসা তার ওই শ্রমিক একটা আজে বাজে একটা বেকুব বেটি যার রাজনীতির র বুঝে না, এই হারামজাদিরে ঢাকার মেয়র বানাইব। কি আফরোজা গাবগাস, আফরোজা গাবগাস হবে ঢাকার মেয়র। এই হচ্ছে আব্বাসা ওইখানে বসে রয়েছে। আব্বাস
পয়সা হয়তো ইশাকরে কইতেছে তুই সারিস না, কারণ ইশাকরে পচানো দরকার তার বউরে নির্বাচন করানোর জন্য। সাবজেক্টটাই। আর দাবি দেওয়া যারা করেন, একটা কথা আমি ঠান্ডা মাথায় দর্শকবৃন্দ বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সংস্কারে সফল হয় এই দাবি দেওয়াগুলো অটোমেটিক্যালি পূরণ হবে। আপনারা কোথায় কি নিয়ে দাবি দেওয়া করছেন আমার কোনো ধারণা নাই, কিন্তু এই দাবি দেওয়া লিস্ট নিয়ে যদি বসি আমার শো দেখা যাবে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করতে হবে। দর্শকবৃন্দ, এই সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কাউকে সময় না দিয়ে থাকেন, উনি জানেন অফিসিয়াল ডেকোরাম, উনি অফিসিয়াল প্রোটোকল জানেন, এবং আমি মনে করি না বেগম জিয়া এই প্রোটোকল সম্পর্কে জানেন না, এটা আমি মনে করি না। বেগম জিয়া এভাবে আজাইরা কাউকে ফোন করবে না এবং দেখা করার কথা বলবে না, তারেক রহমানও বলবে না, কারণ এই প্রোটোকলটা তারা জানে। কিন্তু কারা করবে জানেন? এস আলমের কর্মচারী বিএনপি সাউয়া এটা করবে। আর কে করবে আপনি কি জানেন? গোরখোদক আব্বাস, কিশোরগঞ্জের ফজা, মির্জা ফাক, আমির খসরু মাহমুদ। আর কে করবে ভাই? আর কে করবে? নডি ফারহানা, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, গয়েশ্বর, এই বালকেশ্বররা এই কামগুলো করবে। এবং তারা কি করবে? তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য এহেন কোনো কাজ নাই, এহেন কোনো মন্তব্য নাই যে তারা তা করবে না। ঠিক আছে? তো সাবজেক্টটা এই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ডক্টর খলিলকে কলুষ মুক্ত রাখতে হবে। তারা যা করছে দেশের জন্য করছে, তাদের এই বয়সে তারা শিক্ষাগত জীবনে অভিজ্ঞতার আলোকে তাদের যা অর্জন সেটা অলরেডি তারা করেছে। আপনারা মনে করেন না এই দুই ব্যক্তি বাংলাদেশে টাকা চুরি করার জন্য বা ক্ষমতা নিয়ে বসে থাকার জন্য গিয়েছে। আমি মাঝে মাঝে কতগুলো সাংবাদিককে গালি দেই, তাদের ভিতরে মাসুদ কামাল নামের এক গাধা আছে, ময়লা রনি আছে, নডি ফারহানা আছে, এদের সম্পর্কে আবার নুরুল কবির এই লোকটাও নিজেদেরকে মানে উনি কি কথাবার্তা বলে, আমি এই লোকটারে গালি দিতে আমার মায়া লাগে। আর একটা লোক আছে কে জন্য মোস্তফা ফিরোজ নামে আর এক গান্ডু আছে, তারা এই কাজগুলো করে। আর ওই মানব জমিনের মতিউর রহমান চৌধুরী এই আর এক গান্ডু আছে, এ যে কি বিশাল গান্ডু, আওয়ামী গান্ডু, রয়ের গান্ডু মানব জমিনের। এরা বাংলাদেশের সমাজটাকে এমন ভাবে কলুষিত করেছে, এমন ভাবে পিছনে টেনে নিয়েছে, আমার দেখতে ইচ্ছা করে এদের ব্যাংক অ্যাকাউন্ট যদি জব্দ করেন এদের পিছনে কত টাকা তারা লুকায় রাখছে। এরা নামে মাত্র বাংলাদেশি, কিন্তু এরা আপনারা দেখবেন বাংলাদেশে যদি আল্লাহ না করুন কখনো গৃহযুদ্ধ শুরু হয়, আল্লাহ না করুন ভারত যদি অ্যাটাক করে, এই আমি যে নামগুলো বলি সব কুত্তার বাচ্চারা ভারতের পক্ষে অস্ত্র ধরবে, সব কুত্তার বাচ্চারা ভারতের পক্ষে অস্ত্র ধরবে। ওয়েল, এক ভাই বলেছে যে প্রতি ঘর থেকে যদি রয়ের একজন বের হয় তাহলে প্রতি ঘর থেকে আর 5 জন বেরোবে ওই একজনকে ঠ্যাঙ্গাইয়া সোজা করার জন্য। আমি এই বক্তব্যটার সাথে একমত। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন উনি একক শো করবেন, ওনার শো এর নাম আমরাই বিকল্প। আমি আশা করব আপনারা ওনার শোটা এনজয় করবেন, এবং এই ওনার শোটা হয় প্রতি বৃহস্পতিবার দুপুর 1টার সময়, প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত্র 11টা এবং নিউ ইয়র্ক সময় দুপুর 1টা। উনি খুবই ভালো কথা বলেন, আপনারা ওনার সাথে আলাপ আলোচনা করবেন, মত বিনিময় করবেন ইনশাআল্লাহ। আর শুক্রবার দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব, আপনাদের সাথে আমি কথা বলবো। আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।